হ্যালো বন্ধুরা, মহাকাশ এক নীরব সমুদ্র। এইখানে দূরত্ব কিলোমিটারে নয়, বরং লাইট ইয়ার্সে পরিমাপ করা হয়। এইখানে আগামীকাল মানে পরের দিন নয়, বরং পরের মিলিয়ন বছর। এই অসীম অন্ধকারের মধ্যে আমরা পাঠিয়েছি একটি ছোট্ট জিনিস। এটি ছোট্ট একটি যন্ত্র, যা তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম, কপার আর গোল্ড দিয়ে। আজকের এই ভিডিওতে আমরা যেটা জানবো, এটা শুধুমাত্র একটি সায়েন্স মিশন নয়, এটি মানবজাতির সবথেকে বড় আশা এবং সবথেকে বড় ঝুঁকি। আমরা কথা বলছি ভয়েজার স্পেসক্রাফট নিয়ে। গত ৪৭ বছর ধরে এটি লাগাতার পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এটি এখনো পর্যন্ত মানুষের তৈরি সবথেকে দূরে পৌঁছানো কোনো অবজেক্ট। এই মুহূর্তে এটি আমাদের থেকে প্রায় ২৪ বিলিয়ন কিলোমিটার দূরে আছে। আপনি যদি এখনই আলোর গতিতে যাত্রা শুরু করেন, তবুও আপনার সেখানে পৌঁছাতে প্রায় ২২ ঘন্টার সময় লাগবে। কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য এটা জানা নয় যে ভয়েজার এখন কোথায় আছে, বরং এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটি প্রশ্নের উত্তর খোঁজা, যে ওরা কি এটাকে খুঁজে পাবে? এইখানে ওরা মানে এলিয়েন, এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। ভয়েজারের ভেতরে লুকিয়ে আছে একটি বার্তা, একটি নকশা, যা সরাসরি পৃথিবীর দিকেই ইঙ্গিত করে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে ভয়েজার ইউনিভার্সে আগামী বিলিয়ন বছর পর্যন্ত টিকে থাকতে পারবে। তাই আজ আমরা ডেটা, ম্যাথ আর ফিজিক্সের ব্যবহার করে এটার বিশ্লেষণ করব, ভয়েজারকে কোনো এলিয়েন সভ্যতা কি সত্যি খুঁজে পাবে? এছাড়াও আমরা কি আমাদের ঠিকানা দিয়ে ভুল করে ফেলেছি? আর যদি কোনো এলিয়েন এটিকে পেয়ে যায়, তাহলে তারা ১৯৭০ সালের এই প্রযুক্তিকে কিভাবে বুঝবে? তো বন্ধুরা, সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই যাত্রা হতে চলেছে ভীষণই রোমাঞ্চকর। ভয়েজারের গল্প এলিয়েন গল্প দিয়ে শুরু হয় না, এই গল্প শুরু হয় ম্যাথমেটিক্যাল মিরাকেল দিয়ে। ১৯৬০ সালে নাসার এক ইন্টার্ন ক্যারি ফ্ল্যান্ড্রো একটি অদ্ভুত বিষয়কে লক্ষ্য করেন। তিনি দেখেন ১৯৭০-এর শেষের দিকে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন, এই ৪টি জায়ান্ট প্ল্যানেট এক পারফেক্ট লাইনে আসতে চলেছে। এমন অ্যালাইনমেন্ট প্রতি বছর হয় না, এটি ঘটে ১৭৬ বছরে একবার। এর মানে ছিল গ্র্যাভিটি অ্যাসিস্ট। সাধারণত একটি গ্রহ থেকে আরেকটি গ্রহে যেতে প্রচুর পরিমাণে ফিউলের প্রয়োজন হয়, কিন্তু যদি গ্রহগুলো লাইনে থাকে, তাহলে একটি গ্রহের গ্র্যাভিটিকে ব্যবহার করে স্লিংশটের মতো পরের গ্রহে প্রায় বিনা খরচেই পৌঁছে যাওয়া যায়। নাসার হাতে ছিল একমাত্র একটাই সুযোগ। যদি তারা ১৯৭৭ সালে লঞ্চ না করত, তাহলে পরের সুযোগ আসতে অনেক পরে। এই কারণেই মিশন ভয়েজার অনুমোদন পায়। বন্ধুরা, মনে রাখবেন, এটা ছিল ১৯৭৭ সাল। ভয়েজারের কম্পিউটার মেমোরি ছিল মাত্র ৬৯ কিলোবাইট। হ্যাঁ, কিলোবাইট। আপনি যত সময় একটি হাই কোয়ালিটি ইনস্টাগ্রাম ছবি আপলোড করবেন, ঠিক ততটুকু মেমোরিতে তারা পুরো স্পেসশিপ চালিয়েছে। তারা বানিয়েছিল দুটি স্পেসশিপ, ভয়েজার 1 এবং ভয়েজার 2। দুটোই আলাদা পথে গেল, কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, প্রথমে গ্রহগুলোকে এক্সপ্লোর করা এবং তারপর চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাওয়া। গ্র্যান্ড ট্যুর পৌঁছার আগে চলুন গোল্ডেন রেকর্ডের সম্পর্কে জেনে নেই। যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে ভয়েজার সোলার সিস্টেম ছেড়ে যাবে, তখন বিজ্ঞানী কার্ল সেগান ভাবলেন, কেননা এর ভেতরে একটি মেসেজ রাখা হয়, হয়তো লক্ষ লক্ষ বছর পরে কেউ এটাকে খুঁজে পাবে। আর এইভাবেই তৈরি হয় দ্য গোল্ডেন রেকর্ড। এটি কোনো সাধারণ গ্রামোফোন রেকর্ড নয়, এটি তৈরি হয়েছে কপারের ওপরে সোনার প্রলেপ দিয়ে, কারণ যেন স্পেস রেডিয়েশন আর ডাস্ট এটিকে নষ্ট করতে না পারে। আপনি জেনে অবাক হবেন, এর সেলফ লাইফ প্রায় ১ বিলিয়ন বছর। কিন্তু ভাবুন, যদি কোনো এলিয়েন এটা পায়, তাহলে তারা কিভাবে জানবে যে এটিকে কি করে প্লে করতে হয়? ওদের কাছে তো টার্ন টেবিল থাকবে না। এই কারণেই রেকর্ডের কভারে খোদাই করে নির্দেশনা লেখা হয়েছে। এই নির্দেশনা কোনো ভাষা নয়, কারণ এলিয়েন না বাংলা বোঝে আর না ইংরেজি। এগুলো লেখা হয়েছে সায়েন্স আর ম্যাথের ভাষায়। এখন প্রশ্ন আসতে পারে যে এই রেকর্ডে সত্যি কি কি আছে? তো বন্ধুরা, এখানে ১১৫টি ছবি, যেখানে আমাদের জীবন দেখানো হয়েছে। নানা ধরনের শব্দ, বৃষ্টি, ঝড়, ট্রেন, এমনকি এক মায়ের তার শিশুকে চুমু দেওয়ার শব্দ এইখানে রেকর্ড করা আছে। আর সবথেকে ইন্টারেস্টিং, ৫৫টি ভাষায় শুভেচ্ছা বার্তা। বন্ধুরা, এটা শুধু ডেটা নয়,
এটা আমাদের আত্মা। আমরা এলিয়েনদের এটা দেখাইনি যে আমরা কতটা শক্তিশালী, আমরা দেখিয়েছি আমরা কতটা আবেগপ্রবণ। যাই হোক বন্ধুরা, এই যাত্রা সাধারণত রকেটে 40 বছর নিত। এই গ্র্যান্ড ট্যুরের কারণে তা সম্ভব হলো মাত্র 12 বছরে। ভয়েজার 2 ইতিহাসের প্রথম স্পেসক্রাফট যে পুরো গ্র্যান্ড ট্যুর সম্পূর্ণ করেছে। চলুন এইবার আমরা চাই আমাদের প্রথম স্টেপে, দ্য কিং জুপিটার। মার্চ 1979 ভয়েজার পৌঁছায় জুপিটারের কাছে। তার আগে আমরা ভাবতাম জুপিটার শুধু একটি বড় গ্যাসের বল, কিন্তু ভয়েজার দেখালো জুপিটার একটি হিংস্র ও বিশৃঙ্খল দুনিয়া। ভয়েজার আবিষ্কার করলো জুপিটারও রিং আছে স্যাটার্নের মতো, কিন্তু এই রিং পাতলা আর ধোয়াটে। এবং আমরা দেখলাম সেই বিখ্যাত গ্রেট রেড স্পট। ক্লোজ আপ পিকচারে দেখা গেল এটি এক বিশাল অ্যান্টি সাইক্লোন ঝড়, যার ভেতরে 3টি পৃথিবী ঢুকে যেতে পারে। কিন্তু আসল চমক ছিল জুপিটারের চাঁদগুলো। যখন বিজ্ঞানীরা আয়োকে দেখলেন তখন পুরো বিজ্ঞান মহল কেঁপে উঠল। আমরা ভাবতাম ছোট চাঁদগুলো ঠান্ডা আর মৃত, কিন্তু আয়োতে দেখা গেল সক্রিয় আগ্নেয়গিরি। জুপিটারের বিশাল গ্র্যাভিটি আয়োকে রাবারের বলের মতো চেপে ধরে। এর ফলে ভেতরে এত তাপ তৈরি হয় যে পাথর পর্যন্ত গলে যায়। এটাই সোলার সিস্টেমের সবথেকে ভলক্যানিক্যাল অ্যাক্টিভিটি বডি। তারপর এলো ইউরোপা। এর পৃষ্ঠ মসৃণ বরফে ঢাকা, যার মধ্যে অসংখ্য ফাটল। ভয়েজারের ডেটা ইঙ্গিত দেয় এই বরফের নিচে থাকতে পারে একটি তরল জলের সমুদ্র, যেখানে হয়তো প্রাণও আছে। এই আবিষ্কার আজও স্পেস এক্সপ্লোরেশনের সবথেকে বড় আশা। এরপর ভয়েজারের পরবর্তী গন্তব্য স্যাটার্ন। ভয়েজার পৌঁছানোর আগে আমরা ভাবতাম স্যাটার্নের 3 থেকে 4টি রিং আছে, কিন্তু ভয়েজার দেখালো হাজার হাজার রিং এই গ্রহটির। আর এগুলো সলিড নয়, এগুলো তৈরি বিলিয়ন বিলিয়ন বরফ আর পাথরের কণা দিয়ে। কিছু বালির দানার মতো ছোট, আবার কিছু বাড়ির মতো বিশাল। ভয়েজার আবিষ্কার করলো এই চাঁদগুলো গ্র্যাভিটির সাহায্যে রিংগুলোকে লাইনে রাখে। তারপর ভয়েজার 1কে স্যাটার্নের পর অন্য গ্রহে পাঠানো হয়নি, বরং এটাকে ডাইভার্ট করা হয় টাইটানের দিকে। কারণ টাইটান সোলার সিস্টেমের একমাত্র চাঁদ যার নিজস্ব ঘন অ্যাটমসফিয়ার রয়েছে। ভয়েজার দেখালো টাইটানের আকাশ কমলা ধোঁয়ায় ভরা, সেখানে হয় মিথেনের বৃষ্টি এবং সেখানে মিথেনের নদীও আছে। এই সময় ভয়েজার 1 তার সোলার সিস্টেমকে ছাড়ছিল, কিন্তু ভয়েজার 2 এর গ্র্যান্ড ট্যুর তখনও বাকি ছিল। 1986 সালে সে পৌঁছায় ইউরেনাসে। এটাই সবথেকে অদ্ভুত গ্রহ। সব গ্রহই লাটিমের মতো ঘোরে, কিন্তু ইউরেনাস কিছুটা পাশ ফিরে গড়াতে গড়াতে ঘোরে। সম্ভবত অতীতে পৃথিবীর আকারের কোনো অবজেক্ট এটাকে ধাক্কা মেরেছিল। এরপর এইখানেই দেখা গেল মেরেন্ডার মতো একটি চাঁদকে, যেন কেউ জোর করে পাজেলের টুকরো জুড়ে দিয়েছে। এখানে আছে সোলার সিস্টেমের সবথেকে গভীর খাত, যেটা গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও 12 গুণ বেশি গভীর। এরপর 1989 সালে 12 বছরের যাত্রার পর ভয়েজার 2 পৌঁছায় আমাদের সোলার সিস্টেমের শেষ গ্রহে। সূর্য থেকে এত দূরে হলেও নেপচুন শান্ত নয়। এখানেই বয়ে যায় সোলার সিস্টেমের সবথেকে দ্রুত বাতাস, প্রায় 2000 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি শব্দের গতির থেকেও বেশি। ভয়েজার আমাদেরকে দেখালো দ্য গ্রেট ডার্ক স্পট। আর টাইটানে -235 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাতেও নাইট্রোজেনের গিজার। নেপচুনকে পার করার পর গ্র্যান্ড ট্যুর শেষ হয়। ভয়েজার 2 আমাদের দেখায় 2টি নতুন গ্রহ এবং 48টি নতুন চাঁদ। কিন্তু মিশন শেষ হয়নি, এবার শুরু হয় ইন্টারস্টেলার স্পেস। এই ছবিটি দেখুন, আপনাদের বাদামি রঙের স্ট্রিপ দেখা যাচ্ছে। এগুলো ক্যামেরা লেন্সে সূর্যের আলো প্রতিফলনের ফল। আর সেই স্ট্রিপগুলোর মাঝখানে একটি ছোট্ট ঝাপসা পিকচার আছে। ওটাই আমরা, হ্যাঁ ওটাই আমরা। এই একটিমাত্র পিকচারের ওপরেই আমাদের বাড়ি আছে, আপনার বন্ধু আর আপনার শত্রু আছে। প্রতিটি সুপারস্টার, প্রতিটি বিজ্ঞানী, সবাই এখানে থাকে। ইউনিভার্সের বিশালতার সামনে আমাদের পুরো ইতিহাস একটি ধূলিকণার সমান। বন্ধুরা, এই ছবিটির পর ভয়েজারের ক্যামেরা চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়, যাতে যতটা সম্ভব পাওয়ারকে বাঁচানো যায়। এখন সে অন্ধ হয়ে স্পেসে ভেসে বেড়াচ্ছে। ভয়েজারের আসল গল্প তখন শুরু হয়নি যখন সে জুপিটার বা স্যাটার্নে গিয়েছিল,
আসল গল্প শুরু হয়েছিল যখন সে সেই সীমান্ত পেরিয়ে গিয়েছিল যেখানে মানুষের কল্পনা থেমে যায়। এই যাত্রা বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে হ্যালোস্ফিয়ারের গঠন। আমাদের সূর্য শুধু আলো দেয় না, সে লাগাতার সোলার উইন্ড ছুড়ে দেয়। চার্জ পার্টিকেলের এই ঝড় সর্বদিকে ছড়িয়ে পড়ে। যতদূর এই হাওয়া যায় ততদূর একটি বাবল তৈরি হয়। এই বাবলকেই বলা হয় হ্যালোস্ফিয়ার। এর ভেতরে আমরা নিরাপদ। এর বাইরে আছে ইন্টারস্টেলার মিডিয়াম, মানে দুই তারার মাঝখানের মহাসাগর। ভয়েজারকে বাইরে বের হতে হলে 3টি বাউন্ডারি পেরোতে হয়েছিল। নাম্বার 1, টার্মিনেশন শক। এখানে সোলার উইন্ডের গতি সুপারসনিক থেকে সাবসনিক হয়ে যায়। ভয়েজার 1 এটিকেই ক্রস করেছিল ডিসেম্বর 2004-এ। দ্য হিলিওসিস, এটা বর্ডারের গ্রে জোন। এইখানে সোলার উইন্ড ধীরে ধীরে থেমে যায় এবং টার্বুলেন্স তৈরি হয়। এটা ক্রস করতে ভয়েজারে লেগেছিল 8 বছর। এরপর দ্য হ্যালিওপস, মানে ফাইনাল বর্ডার। এটি সেই লাইন যেখানে সূর্যের প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায় আর বাইরে ইন্টারস্টেলার উইন্ড শুরু হয়। 25 আগস্ট 2012 ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। এই দিনে ভয়েজার 1-এর সেন্সর কিছু অদ্ভুত ডেটা পাঠিয়েছিল। হঠাৎ সূর্য থেকে আসা কসমিক রে কমে যায় আর বাইরের গ্যালাকটিক কসমিক রে হঠাৎ করে বেড়ে যায়। বিজ্ঞানীরা কনফিউজড। আমরা কি বাইরে চলে এসেছি? কনফার্ম করার জন্য দরকার ছিল সাউন্ড, প্লাজমার সাউন্ড। স্পেসে বাতাস নেই, কিন্তু প্লাজমা ভাইব্রেট করে। নাসা যখন ভয়েজারের ডেটাকে সাউন্ডে কনভার্ট করলো তখন তারা তীক্ষ্ণ শব্দ শুনল। এই শব্দ প্রমাণ করেছিল ভয়েজারের আশেপাশের প্লাজমা আর সূর্যের গরম প্লাজমা নয়, বরং ইন্টারস্টেলার স্পেসের ঠান্ডা ও ঘন প্লাজমা। ভয়েজার 1 অফিসিয়ালি ইন্টারস্টেলার স্পেসে ঢুকে পড়েছিল। ভয়েজার 2ও একই বর্ডার নভেম্বর 2018-তে ক্রস করে। এখন দুটোই এমন এক জোনে আছে যেখানে আজ পর্যন্ত আর কিছুই যায়নি। এখন প্রশ্ন আসতে পারে যে এই ইন্টারস্টেলার স্পেস কেমন? আমরা যেমনটি ভাবি এটি ডিপ স্পেস, মানে এটা একদমই ফাঁকা, কিন্তু এই ভাবনা সম্পূর্ণ ভুল। ভয়েজার দেখিয়েছে ইন্টারস্টেলার স্পেস ফাঁকা নয়, বরং এটা ম্যাটারের একটি পাতলা সুপের মতো। বিজ্ঞানীরা ভেবেছিল ডেনসিটি কমে যাবে, কিন্তু এইখানে উল্টো হয়েছে, ডেনসিটি বেড়ে গেছে। এখানে আছে পুরনো মৃত তারাদের উপাদান, গ্যাস, ধুলো আর রেডিয়েশনের মিশ্রণ। ভয়েজার এখন এই সুপের মধ্যেই ভাসছে। ভয়েজার ডিটেক্ট করেছে হিলিওস্ফিয়ারের ঠিক বাইরে আগুনের দেয়ালের মতো এক প্লাজমা ব্যারিয়ার। এইখানে তাপমাত্রা 300 ডিগ্রি থেকে 500 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাহলে এখানে প্রশ্ন আসে যে ভয়েজার এই তাপমাত্রাতেও গলেনি কেন? তো বন্ধুরা, এর কারণ হচ্ছে পার্টিকেলগুলো খুব গরম কিন্তু ডেনসিটি খুবই কম, মানে গরম আছে কিন্তু সংঘর্ষ নেই। উল্টো এখানে ভয়েজার ঠান্ডায় জমে যাচ্ছে। এখন ভয়েজারের ওপর কসমিক রে এর বৃষ্টি হচ্ছে। এই হাই এনার্জি পার্টিকেলগুলো সুপারনোভা বিস্ফোরণের সাথে আসে। হিলিওস্ফিয়ার আমাদের এগুলো থেকে বাঁচায়। এখন ভয়েজার কোনো শিল্ড ছাড়াই এগুলো ফেস করছে। এই রে কম্পিউটার মেমোরি কারাপ্ট করতে পারে, তাই নাসাকে মেমোরি প্রোটেকশন ব্যবহার করতে হয়। ইন্টারস্টেলার যাত্রার সবথেকে বড় চ্যালেঞ্জ ডেটা, পাওয়ার আর কমিউনিকেশন ল্যাগ। এখন ভয়েজার 1 থেকে সিগন্যাল আসতে প্রায় 23 ঘন্টা লাগে। নাসা যদি বলে ক্যামেরা অন করো, 23 ঘন্টা যাবে, আর কনফার্মেশন আসতেও 23 ঘন্টা লাগবে, মানে মোট প্রায় 2 দিন লেগে যাবে। ভয়েজার এখন আর সোলার পাওয়ার ব্যবহার করতে পারে না। সূর্য এখন শুধু একটি ঝকঝকে তারা। এটা চলে আরটিজি নিউক্লিয়ার ব্যাটারিতে। এর পাওয়ার প্রতি বছর প্রায় 4 ওয়াট করে কমছে। বাঁচার জন্য ভয়েজারকে নিজেকেই ক্যানিভেলাইজ করতে হচ্ছে। হিটার বন্ধ করা হয়েছে, ইনস্ট্রুমেন্টগুলো -79 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করছে। এই তাপমাত্রায় ইলেকট্রনিক্স নষ্ট হওয়ার কথা, কিন্তু ভয়েজারের হার্ডওয়্যার একটি মিরাকেলের থেকেও বড়। এখন মাত্র এর 4টি ইনস্ট্রুমেন্টই কাজ করছে: কসমিক রে সিস্টেম, লো এনার্জি চার্জ পার্টিকেল, ম্যাগনেটোমিটার আর প্লাজমা ওয়েভ সাবসিস্টেম। নাসার প্ল্যান 2030-এর মধ্যে শেষ ইনস্ট্রুমেন্টও বন্ধ হয়ে যাবে। তারপর ভয়েজার শুধু একটি ট্রান্সমিটার হবে, যে শুধু বলবে আই অ্যাম অ্যালাইভ। কিন্তু এইখানেই প্রশ্ন আসে, ভয়েজার এখন কোথায় আছে? তো বন্ধুরা, টেকনিক্যালি ভয়েজার সোলার সিস্টেমকে ছাড়েনি, শুধু ম্যাগনেটিক বর্ডারকে ক্রস করেছে। এখন সে এগোচ্ছে
ওট ক্লাউডের দিকে। ভেতরে প্রান্তে পৌঁছাতে লাগবে 300 বছর, পুরো পার হতে আরও 300 বছর। এরপর 40,000 বছর পর ভয়েজার 1 একটি তারার পাশ দিয়ে যাবে, যার নাম গ্লিস 445। ভয়েজার তখন এই তার থেকে 1.6 আলোকবর্ষ দূর দিয়ে অতিক্রম করবে। এরপর 2,96,000 বছর পর ভয়েজার 2 একটি তারার পাশ দিয়ে যাবে, যার নাম হচ্ছে সিরিয়াস। এটি আমাদের আকাশের সবথেকে ব্রাইট স্টারের মধ্যে একটি। এরপর ভয়েজার আমাদের মিল্কির সেন্টারের অ্যারাউন্ডে অরবিট করতে থাকবে। একটি অরবিটকে কমপ্লিট করতে ভয়েজারের 225 মিলিয়ন বছর সময় লাগবে। এরপর আসে আমাদের সবথেকে কাঙ্ক্ষিত একটি প্রশ্ন, যে এলিয়েনরা কি এটাকে খুঁজে পাবে? তো বন্ধুরা, যদি আমরা ভয়েজারের ভিজুয়ালকে দেখি, তাহলে এটিকে দেখে খুঁজে বের করা প্রায় অসম্ভব। এরপর যদি এটি রেডিও সংকেতের দ্বারা কেউ খোঁজার চেষ্টা করে, তাহলেও ভয়েজারের কাছে খুবই অল্প সময় আছে। আর ইনফ্রারেড এটির দ্বারা খুঁজে বের করা এই স্পেসক্রাফটটিকে, সেটির সম্ভাবনাও খুবই ক্ষীণ। সব মিলিয়ে ভয়েজারকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু প্রায় অসম্ভব মানে শূন্য নয়। 5 বিলিয়ন বছর পর যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখনও ভয়েজার ভেসে থাকবে এই মহাশূন্যে। এটাই হবে আমাদের মানবজাতির শেষ প্রমাণ। আমরা নষ্ট হয়ে যাব, কিন্তু তার আগে আমরা তারাদেরকে ছুঁতে চেয়েছিলাম। বন্ধুরা, যদি কখনো একা লাগে, মনে রাখবেন পৃথিবী থেকে বিলিয়ন কিলোমিটার দূরে অন্ধকারে মানবজাতির একটি টুকরো এখনো এগিয়ে চলছে।